অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস হৃদয় বৃত্তান্ত। উপন্যাসটি আমি ৪টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি। প্রথম পর্বের লিঙ্ক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। চা খেতে খেতে বাইরের হল ঘরে এসে নতুন দেয়াল জোড়া বিশাল খোলা দরজাটা দিয়ে বাইরের লন দেখতে পেল। পুরো ৬ কাঠা জমির লন এবং তার চারধারে বাগান এবং দেয়াল ঘেঁষে ঘেঁষে দেবদারু আর পাম গাছের বেশ একটা আভিজাত্যপূর্ণ সমাবেশ। বাইরে থেকে দেখলে এ এক্কেবারে মারহাবা বড়লোকের বাড়ি, কিন্তু যতটা মনে হয় ততটা নয় তারা। হলঘরে ওই বিটকেল বিরাট দরজাটা করিয়েছিল নটুনের ভাই তোতন। সে এদেশে থাকে না, কিন্তু মাঝে মাঝে এসে এরকম সব হঠাৎ কাণ্ড করে যায়। বেশ ছিল ৪ দেয়ালের ঘরখানা। সে এসে হঠাৎ ঠিক করলো বাগানের দিকের দেয়ালটা ভেঙে ফেলতে হবে। সেখানে থাকবে একটা ফোল্ডিং দরজা, যা ভাঁজ করে পুরোটাই খুলে দেয়া যাবে। ঘর আর বাগানের পার্থক্য ঘোচাতেই তার এই উদ্যম। তারপর যা হয়, দরজাটা আর কখনোই পুরোটা খোলা হয় না, কিন্তু আজ হয়েছে। চা খেতে খেতে উদ্যম দরজাটার কাছাকাছি গিয়ে দাঁড়ায় নটন। বৃষ্টি হয়ে গেছে রাতে। বাগানটা কি সবুজ! কোথাও মাটি দেখা যায় না, ঘাসে ঢেকে আছে সবটুকু। ডান দিকে দেয়াল ঘেঁষে একটা ছোট কদম গাছে কি অসম্ভব কদম ফুটেছে। শূন্য চায়ের পেয়ালা সেন্টার টেবিলে রেখে নতুন বাইরে বেরিয়ে এলো। বাড়ির পিছন দিকে ঝিঙে মাচার নিচে অবনীবাবু মাটি উস্কুচ্ছেন বা ঝিঙের গুণমান নিরীক্ষণ করছেন। রিটায়ার করার পর এখন বাগানেই তার সময় কাটে, তবে বাগানের নেশা তার বরাবরই ছিল। আমেরিকায় গিয়ে ছেলের বাড়ির সামনের এবং পিছনের লনে যে ফুল ফুটিয়েছিলেন, তা দেখে ছেলের এক মার্কিন বন্ধু বলেছিল, এ কালার রায়ট, রঙের দাঙ্গা। নটন ডাকল, বাবা, কি করছেন? অবনীবাবু খুবই আনমনা গলায় বললেন, এই তো। তারপর তোমার কি খবর? ইদানিং আপনি আমার চেহারাটা দেখেছেন? ইজ ইট প্রেজেন্টেবল? দেখছি মোটা হচ্ছ তো। তা আর কি করা যাবে? তুমি মোহনবাগান ক্লাবের মেম্বার, কোন টেনিস ক্লাবের সদস্য, কোন সুইমিং ক্লাবেও কর্মকর্তা। তোমার তো এই দশা হওয়া উচিত নয়। আপনি কি করে ট্রিম থাকেন? আমার কথা বাদ দাও। আমাদের বংশটাই চিমসে ধাতের। তুমি পেয়েছো তোমার মামা বাড়ির ধাত। ওরা একটু মোটার দিকে। ওটা কোনো কথা নয়। আমার ধাত আপনার মতোই হওয়ার কথা। আমি যে গাদা গাদা খাই, যা পাই তা খাই। খেতে আমার ভীষণ ভালো লাগে। সে তো ভালো কথা। খাওয়া কিছু খারাপ ব্যাপারও নয়, মস্ত আনন্দেরই ব্যাপার। তবে খাওয়াটা যাতে তোমাকে না খায়, তার জন্য শরীরের বাড়তি চিনিটা পুড়িয়ে ফেলা দরকার। ব্যায়াম, সেটাই ভাবছি, কিন্তু পারবো কি? সময় হয় তো ইচ্ছে হয় না, ইচ্ছে যায় তো সময় পাই না। ওইটাই তো মুশকিল। ভালো কথা, তবে তুমি তো বোধহয় পায়েস ভালোবাসো। ওহ, ওটাই তো আমাকে খেলো, পায়েস। পায়েসের জন্যই বোধহয় বেঁচে থাকা। ৪-৫টা ঝিঙে তুলে হাতে নিয়ে মাচানের ছায়াচ্ছন্ন অভ্যন্তর থেকে বেরিয়ে এলেন অবনীবাবু। অবনীবাবুর সবই মাঝারি। রং না ফর্সা না কালো, উচ্চতা মাঝারি, স্বাস্থ্য মাঝারি। ভিড়ের মধ্যে নজরে পড়বার মতো চেহারা নয়। বয়স ৭০-এর কাছে পিঠে হতে পারে। পরনে ধুতি এবং হাতাওয়ালা গেঞ্জি। একসময় পাক্কা সাহেব ছিলেন। 3 পিস স্যুট, টাই, বো। এখনো ট্রাঙ্ক বাক্সে পড়ে আছে বেশ কয়েকটা, বিশেষ করে অজস্র টাই। ইংরেজি পালে পার্বণে ওই এক বস্তু প্রচুর উপহার পাওয়া যেত ইংরেজ আমলে। ইদানিং সেগুলো সমূলে বর্জন করেছেন। বেশ কয়েকটা হ্যাট ছিল, সেগুলো বাড়ির ছোটরা পরে পরে নষ্ট করেছে। ঝিঙে তুলে নটনকে দেখিয়ে বললেন, নিজের হাতে ফলানো জিনিসের স্বাদই আলাদা। ভাত দিয়ে খেতে অতি চমৎকার। নটন বিরস মুখে বলে, আপনি আমাকে ঝিঙে চেনাচ্ছেন বাবা? ঝিঙে কি আমরা বিস্তর খাই না? বাজারে কি প্রচুর ঝিঙে ওঠে না? মায়ের হাতের ঝিঙে পোস্ত যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খাদ্য, সেও কি আমরা জানি না? অবনীবাবু একটু তাচ্ছিল্যের সঙ্গে বলেন, ঝিঙে পোস্ত?
ওটা কি একটা খাদ্য হলো? ঝিঙে পাতুরি খেয়েছো? নারকোল আর সর্ষে বাটা দিয়ে চাপটা মতো করতে হয়। ওই পাতুরি দিয়ে এক থালা ভাত তুলে ফেলা যায়। তোমার মা শিখেছিলেন তার শাশুড়ির কাছে। কেন যেন আজকাল আর করতে চান না সেটা। পাতুরির একটা কায়দা আছে। পুরো চাপটাই কড়াই ধরে ঝাঁকুনি দিয়ে উল্টে দিতে হয়। তোমার মায়ের হাতে আর্থ্রাইটিস, তাই বোধহয় পেরে ওঠেন না। জগিং টগিং আমার পোষাবে না বাবা। খাওয়া কন্ট্রোল করাও আমার কর্ম নয়। এছাড়া আর কোনো পথ নেই। সংযম আর পরিশ্রম। এছাড়া মানুষের আর কোন মূলধন আছে তা তো জানা নেই। তবে এই সায়েন্সওয়ালাদের জিজ্ঞাসা করে দেখতে পারো। কত নতুন নতুন নিদান তো বেরোচ্ছে। আপনিও তো বিজ্ঞানের লোক। সেসব পুরনো বিজ্ঞান এ যুগে অচল। ভুলেও গেছি সব। তোমার এমন কি মেদ বৃদ্ধি হলো তা তো বোঝা যাচ্ছে না। একটু ১৯-২০ হয়ে থাকতে পারে। দুশ্চিন্তার কিছু নেই। মাথা নেড়ে নতুন বলে, আপনি বুঝছেন না বাবা। এ জিনিস একবার হওয়া শুরু করলে ঠেকানো মুশকিল। আমি বড্ড খাই যে। ভীষণ খাই। কপালটাও খাওয়ার। ভালো ভালো হোটেলে ডিনার খেতে হয়। পার্টি লেগেই আছে। অবনীবাবু স্মিত মুখে বললেন, হোটেলে খাওয়া খুব ভালো জিনিস নয়। খাওয়া ছাড়াও আনুষঙ্গিক জিনিস আছে। এক পেগ হুইস্কিতে কত ক্যালোরি থাকে জানো? নূতন এবার দৃশ্যতই অস্বস্তিতে পড়ল। হুইস্কি সে খায় বটে, কিন্তু অবনীবাবুর সেটা না জানার ভান করা উচিত। এদেশে সেটাই নিয়ম। নূতন একটা ভ্রুরুৎ শব্দ করল। হয়তো ঢেকুর, হয়তো এটাও একটা এক্সপ্রেশন। ছেলের অস্বস্তি লক্ষ্য করে অবনীবাবু বললেন, আজ বিকেলের দিকে বরানগরের মেয়েটিকে দেখে আসবে নাকি? তোমার মা আর বোনেরা যাচ্ছেন। আমার ইচ্ছে একজন পুরুষ মানুষও যাক। দুরকম দৃষ্টিভঙ্গিতে বিচারটা ভালো হয়। কাহিল মুখে নতুন বলে, আবার আমি যাব কেন বাবা? আমি ব্যাচেলর মানুষ, এসবের কি বা বুঝি? ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাবে, তাতে তো তোমার ব্যাচেলরশিপ ক্ষুণ্ণ হবে না। ব্যাপারটা তাড়াতাড়ি ঘটানো দরকার। তোমার মা কিন্তু উদ্বিগ্ন। আর এই উদ্বেগে পড়ে উনি হয়তো বাছাবাছি বা ভালো মন্দ বিচার করবেন না। সেজন্যই তোমাকে সঙ্গে যেতে বলি। নতুন যথেচ্ছ সিরিয়াস মুখ করে বলে, উদ্বেগের যা কারণ শুনলাম সেটা তেমন ভাববার মতো কিছু নয়। মেয়েটা তো এখনো ডিভোর্স দেয়নি। ডিভোর্স না দিলে কি আর নিশ্চিত থাকা ভালো? আইন আদালতের ব্যাপার ২ দিন পরে হলেও হবে। ইতিমধ্যে তো আর নরনারীর সম্পর্ক থেমে থাকবে না। আজকাল সকলেই অপরিণামদর্শী। তোমার ভাইটি আবার একটু দার্শনিক টাইপের। বাস্তববোধ কম। বাবা, তোতন আমেরিকায় থাকে, বাস্তববোধ কম হলে ওখানে চলে না। আপনি তো সব নিজের চোখেই দেখে এসেছেন। দেখেছি বলেই বলছি। আমেরিকায় তোমার ভাই সত্যিই অচল। ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে যায়, ক্রেডিট কার্ড বাড়িতে রেখে দোকানপাটে গিয়ে লজ্জায় পড়ে। অফিসের কাজেও নিশ্চয়ই গাফিলতি আছে। নইলে এতদিনে তার ম্যানেজেরিয়াল র্যাঙ্কে থাকার কথা। ঠিক আছে, যাব। সবচেয়ে চিন্তার কথা হলো কলকাতার ফ্ল্যাটে মেয়েটি একা একা থাকে এবং তোমার ভাই সেখানে যাতায়াত করে। সামান্য বুক চিতিয়ে নতুন বলে, যদি বলেন তা মেয়েটিকে একটু করকে দিতে পারি। অবনীবাবু অবাক হয়ে বলেন, গুন্ডা লাগাবে নাকি? ওসব করতে যেও না, হিতে বিপরীত হবে। এসব ঠিক গাজোয়ারি ব্যাপার নয়। তার চেয়ে বিয়ে দিয়ে দিলে ল্যাঠা চুকে যাবে। এবার কি আর হবে? তোতনের ছুটি তো ফুরিয়ে এলো। বিয়ে ঠিক হলে ছুটি বাড়াতে পারবে। তোমার মা চাপাচাপি করায় শিকারও হয়েছে, কিন্তু অল্প সময়ে একটা ভালো পাত্রী জোটানোই কঠিন। আজকের বিকেলটা ফ্রি থেকো। নিশ্চয়ই বাবা, তবে আমার কিন্তু মেয়ে দেখার কোনো অভিজ্ঞতা নেই। কোন কোন পয়েন্টে ভালো মন্দ বিচার করব তা তো জানি না। স্বভাবটা কেমন সেটা আঁচ করার চেষ্টা করো। আর দেখতে হয় পরিবার। চারদিকে লক্ষ্য রাখবে। কে কিরকম আচরণ করছে, সহবত জানে কিনা, বিনয়টা সহজাত কিনা, নাকি অভিনয় করছে, এসব বিচার করবে। শুধু দায়সারাভাবে ঘাড় নিচু করে বসে থেকো না। দেখার চোখ থাকলে সামান্য সামান্য ব্যাপার দেখেও অনেকটা আঁচ করা যায়। এ পর্যন্ত তো ৫-৬টি দেখা হয়েছে বোধহয়, কোনোটাই পছন্দ হয়নি নাকি? তা নয়। শতকরা হিসেবে কোনোটা ২৫ ভাগ, কোনোটা ৫০ ভাগ পছন্দ হয়ে আছে। তোমার বোনেরা ১৬ আনা সন্তুষ্ট নয়। তারা আরো কয়েকটা দেখতে চায়। আপনি নিজে দেখলেই তো হয়। আমাদের সিলেকশনে ভুল থাকতে পারে।
অবনীবাবু মাথা নেড়ে বললেন, সেটা ভালো দেখায় না, আর আমারও আর এইসব ব্যাপারে থাকতে ইচ্ছে যায় না। আজকাল দেখছি পুরুষরা যখন ওল্ড টাইমার হয় তখন তাদের মতামতের মূল্য কমে যায়। নতুন কৃত্রিম বিষণ্ণতা মাখানো গলায় বলে, সংসারে ব্যাচেলরদেরও মতামতের তেমন কোনো মূল্য নেই বাবা। অবনীবাবু হাসলেন, বললেন, তাহলে ব্যাচেলর থাকার দরকারটাই বা কি? সাধন ভজন করছো না, দেশের কাজ করছো না, অথচ ব্যাচেলর থাকছো। এটা তো মিনিংলেস হয়ে যাচ্ছে। এ কথাটার জবাব দেওয়ার মানেই হয় না। নোটনের কোনো জবাব নেইও। সে ঝিঙে কটা হাত বাড়িয়ে অবনীবাবুর হাত থেকে নিয়ে বলল, আপনার হাতের ফলন খুব ভালো বাবা, ঝিঙের সাইজটা দারুণ হয়েছে। অবনীবাবু এখন বাগানেই থাকবেন। নতুন ঝিঙে হাতে দোলাতে দোলাতে লন পার হয়ে হল ঘরে ঢুকলো। সেন্টার টেবিলে ঝিঙেগুলো রেখে ষাঁড়ের মতো চেঁচালো, গিরি, এই গিরি। গিরিবালা রান্নাঘর থেকে বেরোতেই সেন্টার টেবিলের দিকে আঙুল দিয়ে নোটন দেখিয়ে বলে, ঝিঙে, তুই পাতুরি করতে পারিস? গিরিবালা বিরক্ত হয়ে বলে, ওগুলো কি ওখানে রাখার জিনিস? তোমার আক্কেল দেখে বলি হারিয়ে যাই। তুই পাতুরি করতে জানিস কিনা বল। না বাপু, জানি না। কিছুই তো জানিস না দেখছি, চাকরিটা বহাল রেখেছিস কি করে? আর একটা গিরিবালা জুটিয়ে আনো, তারপর ও কথা বলো। পাতুরি মাতুরি সব বাঙাল দেশের রান্না, ওসব আমি জানি না। শিখবি তো, ঝিঙে দিয়ে কত কিছু হয়। তুই জানিস শুধু ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ততে আবার কবে থেকে অরুচি হলো তোমার? দিব্যি তো দেখি চেটে পুটে খাও। তা বলে ভ্যারাইটি থাকবে না? তোর কোনো ইমাজিনেশন নেই? নেই তো নেই, বলে গজগজ করতে করতে গিরিবালা ঝিঙেগুলো তুলে নিয়ে রান্নাঘরে সেধ হলো। সোফায় বসে সামনে ঠ্যাং ছড়িয়ে দিয়ে নতুন কিছুক্ষণ বিড়বিড় করলো, ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত। নটনের জগৎ খেলাময়। ফুটবল, ক্রিকেট, টেনিস তো আছেই, এমনকি সে রাগবি বা বেসবলেরও খবর রাখে। খো খো, কাবাডি, জেলোয়ারি স্পোর্টস খো খো, কাবাডি, জেলাওয়ারি স্পোর্টস কিছুই তার ভাবনার জগতের বাইরে নয়। জ্যোৎস্না দেবী অর্থাৎ তার মা প্রায়ই বলেন, খেলাই তোকে খেলো। দোতলা একটা চমৎকার ল্যান্ডিং মতো বানানো হয়েছে। এটাও তোতনের প্ল্যান। বছর 2 আগে দোতলার দুটো ঘর ভেঙে এই ল্যান্ডিং করা হয়েছে। ফুলের টব, সোফা সেট দিয়ে দিব্যি সাজানো। একধারে টিভি, দেয়ালের ব্র্যাকেটে বসানো স্টিরিও। নোটন সকালে এই চমৎকার জায়গাটায় বসে খবরের কাগজ পড়ে এবং টিভির ইংরেজি খবর শোনে। আজকের খবরের কাগজে খেলার পাতাটা বড্ড ম্যাড়ম্যাড়ে। তেমন কিছু নেই যা নোটন ইতিমধ্যেই জানে না। টিভির খবরটাও নিতান্তই জোলও লাগলো। ধাক্কা দেওয়ার মতো কোনো খবর নেই। খবরের কাগজ আবার ভাঁজ করে রেখে দিয়ে এবং টিভি বন্ধ করে নোটন কিছুক্ষণ ভীষণ চুপ করে বসে রইল। তারপর হঠাৎ বুঝতে পারল, দোষটা খবরের কাগজ বা টিভির নয়। তার মন যে কোথাও বসছে না তার কারণ একটা চাপা উদ্বেগ। বিকেলে পাত্রী দেখতে যেতে হবে। এই দুশ্চিন্তাই তাকে আনমনা রেখেছে। মেয়েদের সম্পর্কে নোটনের এই সংকোচ আর মৃদু ভয় এ জন্মে যাবে না। বড্ড গেড়ে বসে গেছে। বাবার কথায় রাজি হলো বটে, কিন্তু এখন তার দুশ্চিন্তা দেখা দিচ্ছে। এর কোনো ধরাছোঁয়ার মতো কারণ নেই, কিন্তু মহিলা ঘটিত যে কোনো ব্যাপার থেকেই সে শতহস্ত তফাতে। ল্যান্ডিংয়ের রেলিংয়ে ভর দিয়ে নিচের দিকে চেয়ে নতুন একটা হাঁক মারল। ব্রেকফাস্ট কি হচ্ছে রে গিরি? গিরি রান্নাঘরের দরজা দিয়ে মুখ বের করে বলে, ডিম হচ্ছে আর টোস্ট। দূর দূর, তার চেয়ে একটু কচুরি টচুরি করতে পারতিস তো, রবিবারটা মাঠে মারা গেল। কচুরি খাবে সেটা আগে বলতে হয়। বললাম না যে তোর ইমাজিনেশন নেই? রবিবারের ব্রেকফাস্ট শুধু ডিম আর পাউরুটি, ছে ছে। তা মাকে গিয়ে বলো না, আমি কি নিজ থেকে করেছি? মা, বলে হা হা করে অট্টহাসি হাসল নটন। মার কথা আর বলিসনি। আমেরিকা থেকে সাহেব ছেলে এসেছে তো, তাই সাহেবি খানা হুকুম করে বসে আছে। আহা, তোতন কি কলকাতায় আছে নাকি? সে তো কাল ধানবাদে পিসির বাড়ি গেছে। তাহলে সাহেবি খানা কার জন্য হচ্ছে শুনি? এসব হাঁকডাক ছাদের ঠাকুর ঘর অব্দি পৌঁছে গেল ঠিকই। জ্যোৎস্নাময়ী অর্থাৎ নোটনের মা এ সময় ঠাকুর ঘরে থাকেন। গীতার একটি অধ্যায় গদ্যানুবাদ সহ না পড়ে ঠাকুর ঘর ছাড়েন না। পড়া শেষ করে প্রণাম করার সময় ছেলের হাঁকডাক কানে গেল। সংসার জায়গাটা যে কত খারাপ, কত তুচ্ছ জিনিসে ভরা,
কত পাপে আকীর্ণ তা জ্যোৎস্নার চেয়ে ভালো আর কে জানে। তিনি প্রণামটা তেমন ভক্তির সঙ্গে শেষ করতে পারলেন না। অপগণ্ডের ছেলেটার আবার অপছন্দের কি হলো? তিনি তাড়াতাড়ি নেমে এলেন। ল্যান্ডিং থেকে অনুচ্চ স্বরে বললেন, হো গিরি, কচুরিই কর মা। একটু খাটুনি বাড়ল তোর। তা দুপুরের মাংসটা না হয় আমিই রান্না করব। পুজোর কাপড়টা ছেড়ে আসছি, দাঁড়া। গিরি নিচে থেকে জবাব দিল, খাটুনির ভয় করি নাকি? তাহলে কি এ বাড়িতে টিকতে পারতাম? শুধু বলি বড্ড আশকারা দিচ্ছ। এই তো সকালে বাবু বললেন খাওয়া কমাবেন, ভুঁড়ি হচ্ছে। এখনই আবার কচুরির বায়না। ঝিঙে পাতুরিও খেতে চাইছে। গিরি একটু গজগজ করে ঠিকই, আবার যা চাই তাও করে দেয়। বিশেষ করে নোটনেরটা। অপগণ্ড বলেই বোধহয় তার উপর সকলের একটু মায়া আছে। ঘরের দিকে পা বাড়িয়ে জ্যোৎস্না ছেলের দিকে একবার তাকালেন। বড্ড বায়না করিস। ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে নতুন বলে, খাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে তোমাদের জ্বালাই বলো তো? আমার মতো লক্ষ্মী ছেলে পাবে? হ্যাঁ, খুব লক্ষ্মী। সেই জন্যেই তো। বলে আর কথা খুঁজে না পেয়ে জ্যোৎস্না ঘরে গেলেন। নতুন অবশ্য পুরো ব্যাপারটা 2 সেকেন্ডে ভুলে গেল। ফিরে এলো সেই দুশ্চিন্তাটা। আজ তো তোদের পাত্রী দেখতে যেতে হবে। কোনো রোমান্টিক ব্যাপার নয়। পাত্রী দেখা মানে অনেকটা বেছে টেছে খাসির মাংস কেনার মতোই ব্যাপার। আর এ হলো ভাবি চ্যাঁ ভ্যাঁ, ঝগড়া কাজিয়া, বায়নাক্কা ন্যাকামি, রান্না বান্না এইসব নিয়ে জেবড়ে থাকার মুখপাত মাত্র। মাঝে মাঝে নতুন ভেবে পায় না সে বিবাহিত লোকদের ঘেন্না করে কিনা। ওই ছেলে কোলে তার বোন মিন্টি এলো। আলু থালু চেহারা, চুল, নাইটি, মুখ চোখ সবই যেন অগোছালো। গত 7 দিন হলো বাপের বাড়িতে এসে বসে আছে, আমেরিকা থেকে ভাই এসেছে বলে। ছুতো পেলেই চলে আসে। কোমরে চর্বি জমেছে। বিয়ের আগে যা কাটা কাটা ধারালো মুখ চোখ এবং বুদ্ধির দীপ্তি ছিল, তা সবই এক সুখ সন্তোষজনিত মেদ বাহুল্যে ডুবে গেছে। ছোড়দা, একটু ধরো না গো বাচ্চাটাকে। বিয়ে টিয়ে পছন্দ না করলেও নতুন বাচ্চাদের খুবই পছন্দ করে। শিশুরা তার এতই প্রিয় যে ফুটপাতে ভিখিরির বাচ্চা দেখলে অবধি সে 2 মিনিট দাঁড়িয়ে যায়। আরেক আশ্চর্যের ব্যাপার, বাচ্চারাও তাকে খুবই পছন্দ করে। মিন্টির এই 1 বছর বয়সী ছেলেটা অসম্ভব মানাওটা। কারো কাছে যায় না, কিন্তু নতুন হাত বাড়ালেই ঝাঁপ খেয়ে চলে আসে। বাচ্চাটাকে চালান করে এখন অনেকক্ষণের মতো হাওয়া হয়ে যাবে মিন্টি। সেটা টের পেয়ে নতুন বলে, ধরছি, কিন্তু বাথরুম থেকে একটু তাড়াতাড়ি আসিস, আমি বেরোবো। আচ্ছা বাবা, আচ্ছা। শিশুদের গায়ে স্বর্গের গন্ধ, অস্ফুট কথা আর শব্দে সঙ্গীতের ধ্বনি। দুনিয়াটা এদের জন্যই যা একটু ভালো লাগে নটনের। বাচ্চাটা কোলে এসেই নটনের নাক খামচে ধরেছে, আম আম করে কি বলতে চেষ্টা করছে। নটন টের পেল বাচ্চাটার নখ বড় হয়েছে। নাকের নুন ছাল উঠে গেল বোধহয়। এই হচ্ছে আজকালকার যুগের মা, বাচ্চার দিকে কোনো খেয়ালই নেই। নিজেদের নখে বাচ্চারা নিজেরাই ক্ষতবিক্ষত হয়। নতুন ঘরে এসে তার ড্রয়ার থেকে একটা নেল কাটার বের করলো। তারপর অখণ্ড মনোযোগে ভাগ্নের নখ কাটতে বসে গেল। বাচ্চাটাও বসে রইল তার কোলে চুপ করে। বিস্ময়ে দেখতে লাগলো তার হাত দিয়ে কি একটা হচ্ছে। এইসব ছোটখাটো কারণের জন্যই না পৃথিবীতে বেঁচে থাকা। বেঁচে থাকার আরো কয়েকটা ছোটখাটো কারণ আছে নটনের। তার মধ্যে একটা হলো জনসংযোগ। তার পরিচিতির পরিধি বিশাল, এবং বাড়ির পিছন দিককার বিরাট বস্তি অঞ্চলে তার বদান্যতা ও সাহায্যের খ্যাতি বেশ ব্যাপক। বাচ্চাটাকে বেশিক্ষণ ঘাটাঘাটি করে আদর করা আর হলো না নটনের। বস্তির নারায়ণ এসে খবর দিল, কানাইয়ের ঠাকুরদা মরেছে। ঘাট খরচার জোগাড় নেই। না থাকারই কথা, কানাইয়ের বাপ চোলাইয়ের ঠেক চালাতো। ক্লাবের ছেলেরা নটনের নেতৃত্বেই ঠেক ভাঙে। কানাইয়ের বাপ কালাচাঁদ সহজে ছাড়েনি। দলবল নিয়ে হামলাবাজি করায় পুলিশ ধরে। তারপর কি হয়েছিল ঠিক জানে না নতুন। তবে জেল হাজতে লোকটা গলায় গামছা দিয়ে মরে। কেউ বলে খুন, কেউ বলে আত্মহত্যা। ইতিমধ্যে কালাচাঁদের বউ অন্য জায়গায় বিয়ে করে বসেছে। তার নতুন বর ছেলে নিতে চায়নি। অগত্যা কালাচাঁদের বুড়ো বাপ হরিপদর ঘাড়েই নাতির দায় পড়ল। খুবই খারাপ অবস্থা গেছে তখন। বাচ্চাটাকে মিন্টির হাতে চালান করে নতুন গায়ে জামা চড়িয়ে বলল, চল দেখি গে। গিরিবালা চেঁচালো, হো কি গো ছোটদা, কচুরি করতে বললে যে? নেচি হয়ে গেছে, গরম গরম ভেজে দিচ্ছি, খেয়ে নাও।
আসছি টপ করে। গিরিবালা দীর্ঘশ্বাস ফেলে বলে, এসে খাবে? মরা ছুঁয়ে এলে চান করতে হয়, তা জানো? জ্বালাস নে, কচুরির চেয়ে অনেক বড় ব্যাপার আছে দুনিয়ায়, বুঝলি? নূতন বেরিয়ে যাওয়ার পর জ্যোৎস্নাময়ী নামলেন। গিরিবালা আর্তনাদ করে উঠল, ও মা, এই দেখো আমি কারই কচুরির জোগাড় করে বসলুম আর তোমার ছেলে বস্তির মরা পোড়াতে চলে গেল। জ্যোৎস্নাময়ী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই জন্যই তো বিয়ে করতে চায় না। উড়ন চণ্ডীপানা চলবে না যে। বউ হলে ঢিঢ থাকতো। কখন ফিরবে? আর ফিরেছে। মরাটরা ছুঁয়ে আসবে মা, জামা কাপড় না ছেড়েই বসে যাবে খেতে। ও অনাচারী মানুষকে বিশ্বাস কি? বড্ড অনাচার তোমার বাড়িতে। অত বাছবিচার করতে যাস কেন? দেখি না ভাব করে থাকতে পারিস না? আমি তো তাই করি। সব বাছবিচার মানতে গেলে কি আর মা হয়ে থাকতে পারতুম? এক একটা এক এক রকম, কাকে ফেলি বল? কথাও কি শোনে? এত কচুরির এখন কি হবে? এলে খাবে, নইলে ভূত ভূত জিতে লাগাবি। ওই একটি ছেলের জন্য মস্ত একটা দীর্ঘশ্বাস জমা আছে বুকে। ৩৯ বছর বয়সের ধাড়ি ছেলে, এখনো নাবালক, এখনো শিশু। আরেকটা দীর্ঘশ্বাস ইদানিং জমেছে তোতনের জন্য। কি হবে মা মঙ্গলচণ্ডী জানেন, কিন্তু যা হচ্ছে তা ভাবলে বুক শুকিয়ে যায়। কোথাকার জল কোথায় গড়াবে কে জানে। পরের জন্মে আর মা হবেন না জ্যোৎস্নাময়ী, হলে বাবা হবেন। ছেলেদের তো সংসারের আঁচ, সন্তানের আঁচ গায়ে লাগে না। ওই যে একজন সংসার সন্তান ভুলে দিব্যি মজে আছেন বাগান নিয়ে, ওরকম থাকতে পারলে জ্যোৎস্নাময়ীর আরাম হতো। মনটায় সবসময় একটা ভার চেপে আছে, উৎকণ্ঠায় রাতের ঘুম ছিঁড়ে ছিঁড়ে যায়। আমেরিকা অনেক দূরের দেশ, সেখানে চোখের আড়ালে কি হয়েছে না হয়েছে তা কে বলবে? জ্যোৎস্নাময়ী ২ বার আমেরিকা গেছেন। শেষবার গেছেন বছর ৪ আগে। তখনও তোতন তোতনের মতোই ছিল, একা, ভাবুক, ঝঞ্ঝাটহীন। যা কিছু ঘটেছে গত বছর ৩ মধ্যে। মরার আগে মান্তুদি একটা দীর্ঘ চিঠি লিখেছিল জ্যোৎস্নাময়ীকে। তার ছেলের জীবন নাকি তোতনই নষ্ট করে দিয়েছে। সেই চিঠি আজও শক্তিশীলের মতো বুকে বিঁধে আছে। কত সাপ সাপান্ত না জানি মান্তুদি করে গেছে তোতনকে। সাপ সাপান্ত কি ফলে না? নিশ্চয়ই ফলে। চক্ষু লজ্জায় সংকোচে তোতনকে প্রায় কিছুই জিজ্ঞেস করা যায়নি। মিন্টি প্রসঙ্গটা তুলতে গিয়েছিল, ধমক খেয়েছে তোতনের কাছে। বান্টি অর্থাৎ জ্যোৎস্নাময়ীর বড় মেয়ে মিন্টির চেয়ে বুদ্ধিমতী, সেও প্রসঙ্গ তোলেনি। তবে বিয়ের সম্বন্ধ করার আগে ভাইকে ভুলিয়ে ভালিয়ে জিজ্ঞেস করেছে তার পছন্দের কেউ আছে কিনা। তোতন একটু ঝেঁঝে জবাব দিয়েছে, কি থাকবে? ও জবাবটাও গোলমেলে। শর্মিষ্ঠা খুব অচেনা মেয়ে নয়, মিন্টের স্কুলেই পড়তো, কয়েক ক্লাস নিচে। বিয়ের সময় দেখেছেন জ্যোৎস্নাময়ী। সেই মেয়ে যে এমন সাংঘাতিক শত্রু হয়ে দাঁড়াবে কে জানত। এসব কথা পাঁচকান করা যায় না, কিন্তু সমব্যথিত চাই। বান্টি আর মিন্টির সঙ্গেই শুধু যা পরামর্শ করা যায়। কর্তাকে বলতে গিয়ে আহাম্মক হতে হলো। অবনী বললেন, শুধু মেয়েটিকে দুষছ কেন? পরের মেয়ে বলে তোমার ছেলের দিকটা খতিয়ে দেখেছ? ফলে কর্তার সঙ্গে কথা চলেনি। নটুনকে বলতে গেলেন, নটুন হা হা করে হেসে বলল, তা করুক না শর্মিষ্ঠাকে বিয়ে, ডিভোর্স হয়ে যাক, তারপর রেজিস্ট্রি করে নিলেই হবে। আর যদি লিভিং টুগেদার করতে চায় তো তাতেই বা আপত্তি কি? এই নারী প্রগতির যুগে তোমাদের এত কুসংস্কার কেন মা? জ্যোৎস্নাময়ী রেগে গিয়ে বলেছেন, ওরে, তোর চেয়ে তো আমি একটু বেশি মেয়ে মানুষ নাকি? নারী প্রগতি কাকে বলে তা আমি হাড়ে হাড়ে জানি। কিন্তু ও পাগলের সঙ্গে কথা কয়েও জ্যোৎস্নাময়ীর কোনো লাভ হয়নি। তোতন দেশে ফেরায় যেমন আনন্দ হচ্ছে, তেমনি দুশ্চিন্তাও বড় কম নয়। সে মেয়েটা এখন তো এদেশেই বসে আছে। এই তো তোতন তাকে ধরতে সুন্দরবন অবধি ঘুরে এলো। রতনের কাছে যা শুনেছেন জ্যোৎস্নাময়ী, তাতে বল ভরসা পাচ্ছেন না। দুটিতে নাকি খুব ভাব। তবে আশার আলো একটাই, তোতন অনেক রাগ করেও বিয়েতে নিমরাজি হয়েছে। ঠাকুর ঠাকুর বলে যদি বিয়েটা ঘটাতে পারেন, তাহলে জ্যোৎস্নাময়ীর বুকটা জুড়বে। কিন্তু একটা মুশকিল হচ্ছে, ছেলে বিয়ে দেওয়ার ব্যগ্রতায় এখন তিনি যে মেয়েকে দেখছেন তাকেই পছন্দ করে ফেলছেন। গত সপ্তাহে একটি শ্যামলা দাঁত উঁচু মেয়ে, একটি বেটে এবং সামান্য টেরা মেয়েকে তিনি মোটামুটি পছন্দ করে মেয়েদের কাছে ধমক খেয়েছেন। বান্টি তো বলেছে, তুমি আর মেয়ে দেখো না তো মা, একেবারেই ডোবাবে। আজ বরানগরেরটা যদি পছন্দসই হয় তাহলে বাঁচেন জ্যোৎস্না।
রাস্তায় কত সুন্দর সুন্দর মেয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ যাদের দেখতে যাচ্ছেন তাদের কেউ তেমনটা চোখে লাগছে না। চেহারা আছে তো লেখাপড়া নেই, লেখাপড়া আছে তো স্মার্টনেস নেই, গান জানে তো চেহারা নেই। বড্ড জ্বালাতন হচ্ছেন জ্যোৎস্নাময়ী। পাগল ছেলেটা ফিরল বেলা 2:30টায়। আগে ছেলে না খেলে খেতেন না জ্যোৎস্নাময়ী। ভাত আগলে বসে থাকতেন। কিছুকাল হলো গ্যাসের ব্যথা ওঠায় এবং ছেলে ধমক টমক করায় খান বটে, কিন্তু সে ঠিক খাওয়া নয়। ভাতে বসা মাত্র। আজ আরও অরুচি। বুকের ভিতর এক উদ্বেগ থাবা বসিয়ে রেখেছে। বরানগরের মেয়েটা কেমন হবে? ভালো যেন হয় ঠাকুর। খেয়ে উঠে দোতলার জানালায় পর্দার আড়ালে বসে উঁকি মেরেছিলেন জ্যোৎস্নাময়ী। সকলেই খেয়ে দেয়ে ছুটির দুপুরে বিশ্রাম নিচ্ছে। তিষ্ঠতে পারেন না শুধু জ্যোৎস্নাময়ী। পাগলটার জন্য তো কেউ বসে নেই, ওর জন্য চিন্তাও নেই কারো। ফটক খুলে উস্কো খুস্কো চুল আর শুকনো মুখে ওই ঢুকলো এসে, সঙ্গে একটা বাচ্চা ছেলে। কে জানে কে? জ্যোৎস্নাময়ী নেমে এলেন নিচে। ওটা কে তোর সঙ্গে? একগাল হেসে নতুন বলে, এটা মহাবিচ্ছু একটা ছেলে, কানাই। এরই ঠাকুরদা আজ মারা গেল। কদিন থাকুক, তারপর ওর মা এসে নিয়ে যাবে। ওর মা কোথায়? বজবজ না কোথায় যেন থাকে। জ্যোৎস্নাময়ী একটা দীর্ঘশ্বাস ফেললেন। হে কাণ্ড নতুন নয়। গরিব দুঃখীর জন্য ছোড়ার প্রাণ কাঁদে, সেটা খারাপ কিছু নয়। কিন্তু এরকম একটা বিশিষ্ট অভিজাত বাড়ির অন্দরমহলে ও পাগলা যাদের মাঝে মধ্যে নিয়ে এসে হাজির করে, তাদের দেখলে শিউরে উঠতে হয় এমন হাকুচ নোংরা সব মানুষ। কিন্তু বুঝিয়ে বউকে রাগ অভিমান করে কোনো লাভ নেই। ও কি খাবে? নতুন অবহেলায় বলল। খাবে বলে কি আর ভাত চড়াতে হবে নাকি? আমারটা আছে তাই তাকে ভাগ করে দেব। অবেলায় আমার ভরপেট খাওয়াও ঠিক হবে না। মরা ছুঁয়েছিস? ইচ্ছে ছিল না, তবে বুড়োটা বড্ড গুণী ছিল। দারুণ আরবাসি বাজাতো। একসময় একটু শিখিয়েছিল আমাকে, তাই দোনমনো করে কাঁধটা দিয়েই ফেললুম। তাহলে হল ঘরেই দাঁড়া, আগুন আর লোহা ছুঁতে হবে। আর ও ছোড়া তো অসহ্য, ও তো মাছ মাংসের ছোঁয়া খাবে না। হ্যাঁ রে, মুড়ি টুড়ি খেয়ে থাকতে পারবি? খুব পারবো মা, এক ধামা মুড়ি বাতাসাই দাও, জলে ভিজিয়ে মেরে দেবো ক্ষণ। এইসব ব্যবস্থা করতে দুপুর গড়িয়ে গেল। নতুন খেয়ে উঠতে উঠতে 3:15। হল ঘরের দেয়াল ঘড়ির দিকে চেয়ে জ্যোৎস্নাময়ী বললেন, তুইও নাকি বরানগরে যাবি আমাদের সঙ্গে? হ্যাঁ মা, পিতৃ আদেশে রাম বনবাসে গিয়েছিলেন, আমারও একরকম তাই যেতে হবে। তাহলে আর শুয়ে টুয়ে কাজ নেই, আমরা 4টের মধ্যে বেরোবো। কড়েয়া থেকে বানটিকে তুলে নিতে হবে। তৈরি হয়ে নে। তিনি যে আর বেশি দিন বাঁচবেন না, এটা জ্যোৎস্নাময়ী আজকাল টের পাচ্ছেন। এত উদ্বেগ, এত অশান্তি নিয়ে বেশি দিন কেউ বাঁচেন না। আজকাল বুকের ভেতরটা সব সময় ধড়ফড় করে। সব সময় গলা বুক শুকিয়ে থাকে এক অদ্ভুত তেষ্টায়। ঘুম কমে যাচ্ছে, খাওয়ায় অরুচি। এভাবে কতদিন বাঁচে লোকে? অথচ সুখের উপকরণের অভাব ছিল না জ্যোৎস্নাময়ীর। আজকাল আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না পরাগের। নিউ জার্সির ছোট যে শহরে সে বাড়িখানা কিনেছে, সেটা আমেরিকার আর 5টা শহরের মতোই ছিমছাম, ছবির মতো সুন্দর। সুপার স্টোর আছে, টেনিস ক্লাব আছে, সুইমিং পুল আছে, বনভূমি আছে, বনভূমিতে হর্স রাইডিং, জগিং, ফরেস্ট ওয়াক সব আছে। তার বাড়িটা ছোট এবং যথারীতি চমৎকার। এখনো পরাগের 2টো গাড়ি, তার মায়ের ওল্ড মোবাইল এবং তার নিজের ভলভো। তার পুরনো চাকরিটা নেই, মাথার ঘন চুল নেই, সেই স্বাস্থ্য ভেঙে গেছে অনেক দিন। আজকাল সে একা বাড়িতে ভয় পায়। ঘুম ভালো হয় না। নতুন যে চাকরিটা সে পেয়েছে সেটা ভালো নয়, অর্থাৎ তত ভালো নয়। এবং সে সেরকম মন প্রাণ দিয়ে আর কাজ করতে পারে না। মনোযোগ জিনিসটাই সে হারিয়ে ফেলেছে ক্রমে। এসব কাটিয়ে ওঠার জন্য সে মাঝখানে মদ খাওয়া ধরেছিল। জীবনে খায়নি, তাই জোর করে খেতে গিয়ে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ত। আজকাল খায় না, কিন্তু একটা কালো লোক তার কাছে প্রায়ই আসে এবং ধীরে ধীরে ড্রাগ ধরতে বলে। সেই লোকটা হয়তো দয়ালু। সে বলে ড্রাগ সম্পর্কে যেসব অপপ্রচার হচ্ছে তাতে ঘাবড়াতে নেই। মানুষকে তো কথা ভুলে থাকতে হবে। জীবন কদিনের বলো? জীবন কদিনের তা পরাগ আজকাল ভাববার চেষ্টা করে। এক বিস্বাদ উইকেন্ড শুরু হবে কাল। ক্লান্ত পরাগ তার ভলভো চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরল। ফাঁকা বাড়ি।
বাড়ির সামনে তার মায়ের ওল্ড মোবাইলটা অব্যবহৃত পড়ে আছে। বড় ভারী গাড়ি। আজও বিক্রি করা হয়ে ওঠেনি। ওল্ড মোবাইলের পাশেই নিজের গাড়িখানা রেখে পরাগ সদর দরজা খুলে ঘরে ঢুকল। রান্নার কথা ভাবলে তার মাথা গরম হয়ে যায়। ঘর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা, এর যে কোনো একটা কাজের যখনই প্রয়োজন দেখা দেয় তখনই তার মাথায় খুন চাপে। রোজ বাড়ি ফিরে পরাগ অত্যন্ত ক্লান্ত ভঙ্গুর শরীর নিয়ে বসে থাকে লিভিং রুমে। কখনো বাইরের জামা কাপড়েই সোফায় শুয়ে কিছুক্ষণ চোখ বুজে থাকে, কখনো ঘুমিয়ে পড়ে এবং অসময়ে গভীর রাতে ঘুম ভেঙে সভয়ে বসে থাকে। টিভিতে সেক্স চ্যানেল চালিয়ে সে দেখেছে। বিরক্তিকর। তার আজকাল কোনো কামবোধ নেই। দুটি নগ্ন নরনারীর কুস্তি দেখতে দেখতে তার মনে হয় এর কোনো মানে হয় না। এ ব্যাপারে সে খুব বেশি পটু নয় বলে সুস্পষ্ট অভিযোগ ছিল শর্মিষ্ঠার। সেই অপমান আজও তাকে ভীষণ ঠান্ডা করে রাখে। ড্রাগ না ধরলেও আজকাল ঘুমের ওষুধ খায় পরাগ। ঘুম হয় না অবশ্য, কিন্তু শরীর ঝিমিয়ে থাকে। বছরখানেক আগে মেডিকেল চেক আপে তার হার্টের গন্ডগোল ধরা পড়েছিল। আর সে ডাক্তারের কাছে যায় না, যা খুশি হোক। কাল থেকে দীর্ঘ ছুটির দিন। কি করবে পরাগ? আজকাল এদেশে তার কোনো বন্ধু জুটছে না। শর্মিষ্ঠাকে বাড়ি থেকে তাড়ানোর পর থেকেই সে ভীষণ আনওয়েলকাম সব জায়গায়। কোথাও যায় না পরাগ। দু একজন সাহেব বন্ধু ছিল, আজকাল তাদের সঙ্গেও বিশেষ মেশে না সে। ফ্রিজে কিছুই থাকে না আজকাল, রাখাই হয় না। পরাগ কদাচিৎ জিনিসপত্র কেনে। আজ ফ্রিজ খুলে দেখলো পরশুর কেনা এক কার্টন দুধ রয়েছে। খুলে সেটাই ঢকঢক করে খেয়ে নিল সে। ব্যাস, আর ডিনারের ঝামেলা নেই। খাওয়া যেন আজকাল শাস্তি বিশেষ। প্রত্যেকের জীবনই তার নিজস্ব রকমের, বিভিন্ন ঘটনার দ্বারা নিয়ন্ত্রিত। সবকিছুর উপর মানুষের হাত থাকে না। পরাগের ছোট ভাই মারা যায় 8 বছর বয়সে, কলকাতার রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে। পরাগের জীবনের টার্নিং পয়েন্ট ওটাই। সেই থেকে মা তাকে আঁকড়ে ধরল, এমন ধরল যে পরাগের আর স্বাধীন হওয়া হলো না কখনো। ভাইটা যদি ওভাবে না মরতো, বাবা যদি আজও বেঁচে থাকতো, কিংবা আরো কয়েকটা ভাই বোন যদি থাকতো তার, তাহলে ঠিক এরকম হতে পারতো না। মা তার শত্রু ছিল না কখনো, কিন্তু হিংসুটে ছিল, বড্ড হিংসুটে। শর্মিষ্ঠার কথা খুব কমই মনে পড়ে তার। পড়লে সমস্ত শরীর কেঁপে ওঠে রাগে, শুধুই রাগে। এত অপমান তাকে কেউ কখনো করেনি। তুমি এর মতো নও, তুমি ওর মতো নও, তুমি কেমন যেন। আচ্ছা, তোমার কি ইডিপাস কমপ্লেক্স আছে? তুমি কি ইম্পোর্টেন্ট? আজকাল পরাগের বাড়িতে টেলিফোন বাজে না, কেউ তাকে রিং করে না, সেও কাউকে নয়। বোবা টেলিফোন পড়ে আছে বহুকাল। আজ টিভি খুলল পরাগ, নিউজ চ্যানেল কিছুই নেই। খুলল বাচ্চাদের চ্যানেল, কিছু দেখবার মতো নয়। ওপরে শোয়ার ঘর অব্দি সে কদাচিৎ ওঠে। সোফায় শুয়ে রইল চুপচাপ, জামা কাপড় না ছেড়েই। তারপর অন্ধকারে জেগে থাকা আর জেগে থাকা। অন্ধকার হলেই চারদিকটায় কি যেন একটা ঘনিয়ে ওঠে, অশরীরী কিছু। কেন যেন মনে হতে থাকে কেউ ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। অন্ধকারে তাকে তীব্র চোখে লক্ষ্য করছে, দাঁতে দাঁত পিষছে। মা মরে যাওয়ার পর থেকেই তার এটা হয়েছে। কুইন্সের বাড়িতে এরকম হতে থাকায় সে বড় বাড়ি বিক্রি করে মফস্বলে চলে এলো, কিন্তু লাভ হলো না। কে যেন বলে উঠল, ওরে বাবা! কে? চমকে উঠে বসলো পরাগ। হৃৎপিণ্ড দুমদুম করে পাঁজরায় ঘা মারছে। জল তেষ্টা, মাথায় ঘূর্ণিঝড়। কে? কিছুক্ষণ স্তম্ভিতের মতো বসে থাকার পর সে হঠাৎ টের পেল যা সে শুনছে তা তার নিজেরই কণ্ঠস্বর। সে কি একা কথা বলছে আজকাল? নিজের মাথা দুহাতে চেপে ধরে পরাগ। অন্ধকার তার ভালো লাগে না, কিন্তু আলো কি লাগে? একা থাকতে ভালো লাগে না, কিন্তু লোকজনও কি সহ্য হয়? এ কাজের জন্য এদেশে ফলাও ব্যবস্থা আছে। টেলিফোন করলেই একজন কোম্পানিয়ন চলে আসবে। ছেলে বা মেয়ে ঘন্টাওয়ারি হিসেবে পয়সা নেবে। তারা নানা ছলাকলা জানে। নিঃসঙ্গ কোনো মানুষকে কিভাবে সঙ্গ দিতে হয় তার প্রশিক্ষণ নেওয়া আছে তাদের। আর শরীর, পরাগ শুনেছে শরীরের ব্যাপারে তাদের মতো জ্ঞানী ও দক্ষ বিশেষ নেই। এই ভূতুড়ে বাড়িতে একা থাকার চেয়ে একজন সঙ্গী থাকা ভালো নয় কি? পরাগ অনেকবার ভেবেছে একজন ভাড়াটে নেবে। এই মফস্বলে ভাড়াটে জোটানো মুশকিল। জুটলেও ভালো লোক হবে কিনা কে জানে। আর ভাড়াটে এলেই যে তার সমস্যার সমাধান হবে, তাও তো নয়।
কিন্তু অত কথা এখন তার ভাবতে ভালো লাগছে না। তার বুক জোড়া এক অতলান্ত ভয়। সে একা কথা কইছে কেন? সে কি পাগল হয়ে যাচ্ছে? ঘরময় পায়চারি করল পরাগ। পায়চারি করতে করতেই শুনতে পেল কে যেন বিড়বিড় করে কথা কইছে। আই হেট ইউ, আই ডেসপাইজ ইউ। আত্মহত্যা করতে পারো না? খুব ইজি। ড্রাগ? কি হবে অত ভেবে? শুরু করে দাও। হ্যাঁ, নিঃসন্দেহে সে নিজেই কথা কইছে, কিন্তু টের পাচ্ছে না। কথা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। এ যেন দুটো মানুষ, একজন শুনছে, একজন কইছে। পেটের মধ্যে একটা ঘুরপাক হচ্ছে যেন হঠাৎ। মাথাটা ফার্নেসের মতো গরম লাগছে কেন? ঘাম হচ্ছে। দৌড়ে বাথরুমে গিয়ে বেসিনে উপুর হলো সে। অম্বল সমেত দুধটা হড়হড় করে বেরিয়ে গেল। সমস্ত বাড়ির বাতি জ্বালিয়ে দিল পরাগ। তারপর আবার সব বাতি নেভালো। শুলো, উঠল, ফের শুলো। এভাবে চলে না, চলছে না। এক একটা রাত যে কিভাবে কাটে তার, একজন সঙ্গী চেয়ে দেখবে। ডাইরেক্টরি খুলে নম্বর বের করে ডায়াল করলো সে। অল্প বয়সী একটি মেয়ে চাইল। তারপর অপেক্ষা করতে লাগলো চুপচাপ। দেখা যাক যদি অন্যরকম কিছু হয়। 15 মিনিট পর ডোরবেল বাজল। দরজায় বিশালকায় এক কৃষ্ণাঙ্গ দাঁড়িয়ে, গায়ে চামড়ার জ্যাকেট। হায় বলে একটা উইশ করলো। তারপর বছর 20 একটা দোআঁশলা মেয়েকে শরীরের আড়াল থেকে এগিয়ে দিল তার দিকে। এদের কাছে মেয়েরা কমোডিটি। চতুর একটু হেসে কৃষ্ণাঙ্গটি গিয়ে তার গাড়ি স্টার্ট দিল। দরজা বন্ধ করে মেয়েটির দিকে ভালো করে তাকালো পরাগ। অল্প বয়সের একটা লাবণ্য আছেই, কিন্তু এত মেকআপ দিয়েছে যে মুখটাকে মুখোশ বলে মনে হচ্ছে। বিরক্তির সঙ্গে সে বলে, মেকআপ ধুয়ে এসো। মেয়েটা সঙ্গে সঙ্গে অনুগতের মতো তাই করল। পরনের খাটো লাল শার্ট আর ফেডিং জিন্স, মাথার চুল পনিটেইল করা। মেকআপ তোলার পর মুখে মৃদু মেচেতা দেখা যাচ্ছে। একটু মদের গন্ধও আসছে তীব্র সেন্ট ছাপিয়ে। কি বলবে মেয়েটিকে পরাগ? কি করবে একে নিয়ে? সারা রাতের মতো ভাড়া করা মেয়ে মানুষ, কিচ্ছু তো করা চাই। কিন্তু পরাগের শরীর এত মরে গেছে যে, এত পরিশ্রান্ত সে যে সেক্সের প্রশ্নই ওঠে না। মে আই স্মোক? পরাগ আঁতকে উঠে বলল, ও নো, ডোন্ট, প্লিজ। ইটস অল রাইট হানি, মে উই ড্রিঙ্ক আ লিটল? নো, it's all right. Now what are you going to do, honey? Would we play a bit of music? I rather like it quiet. Feeling bored, honey? মেয়েটি তার পাশে এসে গায়ে লেগে বসে ডান হাতে গলাটা জড়িয়ে ধরে বলল, Now you are quite a man. I think we can make some fun. Kiss me. চুম্বন এত জ্বালাময় হতে পারে জানা ছিল না পরাগের। মেয়েটা দাঁত বসিয়ে দিচ্ছিল ঠোঁটে। ইডসের ভয়ে মুখ সরিয়ে নিল পরাগ। হাঁফ ধরা গলায় বলে, লুক, আই ডোন্ট ওয়ান্ট সেক্স। জাস্ট কিপ মি কোম্পানি অ্যান্ড উই উইল বি অল রাইট। মেয়েটা অবাক হয়ে বলে, নো সেক্স হানি, বাট আই ক্যান মেক ইট আ প্লেজার, আ রিয়েল প্লেজার। নো, বলে উঠে দাঁড়ালো পরাগ। তারপর দৃঢ় পায়ে হেঁটে গিয়ে ওয়াল ক্যাবিনেট থেকে একটা হুইস্কির বোতল বের করে এনে মেয়েটার সামনে রেখে বলে, সুট ইউর সেলফ, দেন গো টু স্লিপ। মেয়েটা কি বুঝলো কে জানে। খুব বেশি মগজ বা ভাবাবেগ থাকেও না এদের। বোতলটা তুলে দেখে নিয়ে সহর্ষে বলে উঠল, হাই, ইটস গুড, রিয়েলি গুড। পরাগ একটা চেক কেটে এনে মেয়েটার হাতে দিয়ে বলল, ডোন্ট বদার মি ইন দ্য মর্নিং। ডোন্ট ইউ লাইক মি সুইট হার্ট? ইউ আর ফাইন, জাস্ট ফাইন। নাও বি আ গুড গার্ল অ্যান্ড লিভ মি অ্যালোন। মেয়েটার কোনো বিস্ময় নেই। নানা মক্কেল চড়িয়ে অভ্যাস হয়ে গেছে। পরাগকে ছেড়ে মেয়েটা তৃষ্ণার্তের মতো মদ খেল, কিন্তু ভালো প্রশিক্ষণ থাকায় মাতাল হওয়ার আগেই থামল। পা থেকে জুতো খুলে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত মেয়েটার মুখের দিকে চেয়ে একটু দূরে সিঙ্গল সোফায় বসে থাকে পরাগ। কে যেন চাপা গলায় বলে উঠল, শয়তান, ইউ মাস্ট ডাই। নিজের মুখে হাত চাপা দিল পরাগ আতঙ্কে। নিজের কাছ থেকে কি করে পালাবে পরাগ তা সে বুঝতে পারছে না। সে কি পাগল হয়ে যাচ্ছে? কি নাম যেন মেয়েটার? রিটা। পরাগ বড় সোফার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে চাপা তীব্র গলায় ডাকে, রিটা, রিটা, ওয়েক আপ প্লিজ। রিটা সাড়া দিল না, তবে ঘুমের মধ্যেই একটা আদুরে শব্দ করল। মেয়েটাকে জোটানোর কোনো মানেই হলো না।
বরং অচেনা একটা মেয়ের কাছে নানা অসতর্ক মুহূর্তে তার পাগলামির লক্ষণ ধরা পড়ে যেতে পারে। বাথরুমে ঢুকে ঠান্ডা গরম শাওয়ার ভালো করে অ্যাডজাস্ট না করেই সে খুলে দিল। বরফ ঠান্ডা জল তাকে চমকে শিউরে অসাড় করে দিচ্ছিল প্রায়। কোনো রকমে নব অ্যাডজাস্ট করে বহুক্ষণ স্নান করলো সে। স্নান করতে করতেই সে এক টুকরো কবিতা, একটু গানের কলি এবং ২-৪টে অর্থহীন কথা শুনতে পেল। এসবই তার মুখ দিয়ে বেরোচ্ছে। সে নয়, তার অভ্যন্তরে যেন আর একটা লোক ঢুকে বসে আছে। গা মাথা মুছে লিভিং রুমে এসে সে দেখতে পেল বাইরে খুব ভোরের একটা ময়ূরকণ্ঠী রং ধরেছে আকাশ। এখনো তারা আছে, কিন্তু ফিকে হচ্ছে। তার মনে পড়ল প্রথমে সে যে নিউ ইয়র্কের রবিনবাবুদের বাড়িতে কিছুদিন পেইং গেস্ট ছিল। থাকতো বেসমেন্টে, কাছেই সেন্ট্রাল পার্ক। রোজ ভোরে রবিনবাবুর ছেলে অমিতাভর বাইকটা নিয়ে এসে চলে যেত পার্কে। দৌড়তো, ফ্রি হ্যান্ড ব্যায়াম করত। কিন্তু তার চেয়েও বড় কথা, সেন্ট্রাল পার্কের সেই আশ্চর্য ভোর। সে মন্ত্রমুগ্ধ হয়ে দেখত। সেন্ট্রাল পার্কই তাকে শেখায় আমেরিকার প্রেমে পড়তে। বহুকাল পরে আবার তার সেন্ট্রাল পার্কের ভোরের স্মৃতি মনে পড়ছে। এ কথা ঠিক, সেন্ট্রাল পার্কের ভোর আজও হয়তো আগের মতোই সুন্দর আছে। কিন্তু তার যে দেখবার আর চোখ নেই। একবার কি যাবে পরাগ? দেখে আসবে আগের মতোই ভালো লাগে কিনা। মেয়েটার দিকে সে ফের তাকায়। ও কি চোর? হলেও খুব ক্ষতির ভয় নেই। পরাগের সামান্য কিছু ডলার আছে, নিলে নিবে। $10 একখানা নোট সেন্টার টেবিলে মেয়েটার নাকের ডগায় রেখে দিল সে। সঙ্গে একটা চিরকুট, ইয়োর টিপস, থ্যাংক ইউ ফর এভরিথিং। দৌড়ানোর জুতো, পুরনো শর্টস সবই ওয়ার্ড্রোব থেকে বেরোলো। দ্রুত পোশাক পরে নেয় পরাগ, তারপর বেরিয়ে পড়ে। এই ভোররাতেও আমেরিকার হাইওয়েতে গাড়ির ভিড় কিছু কম নয়। আমেরিকায় হাইওয়েতে 24 ঘন্টায় গাড়ির স্রোত বয়ে যায়। আজ উইকেন্ডের ভোরে সেটা মিছিলের চেহারা নিয়েছে। মোবাইল হাউস, বোটিং বা মাছ ধরার সরঞ্জাম নিয়ে গাড়ির পর গাড়ি বেরিয়ে পড়ছে নানান দিকে যাবে বলে। সমুদ্র, লেক, পাহাড়, অরণ্য কোনোটাতেই মার্কিনীদের অরুচি নেই। তবে নিউ ইয়র্কের দিকে গাড়ির সংখ্যা বেশি নয়। রাস্তাটা ফাঁকাই পেল পরাগ। ৮০-৯০ মাইল গতি তুলে দিল গাড়িতে। এত ভোরে পুলিশ বোধহয় খুব তৎপরও নেই। থাকলেও বয়েই গেছে পরাগের। টিকিট খাবে তো? বহুত আচ্ছা। লিঙ্কন টানেল ধরে হাডসন নদী পেরিয়ে 39th স্ট্রিট, তারপর পার্ক অ্যাভিনিউ, সোজা নাক বরাবর উত্তরে দিয়ে এগিয়ে যেতে লাগলো পরাগ। 96th স্ট্রিটে বাঁয়ে মোড় নিল, ঢুকে পড়ল সেন্ট্রাল পার্কের উত্তরাংশে। সেই অতিকায় অরণ্যভূমি, সবুজ ঘাসের মাঠ, সেই অনবদ্য প্রকৃতির ছোঁয়া, সব আছে। আজ উইকেন্ডে স্বাস্থান্বেষী মানুষের কিছু অভাব। তা সত্ত্বেও জগার আছে, ভ্রমণকারী আছে, আছে ভবঘুরে নিষ্কর্মারা। গাড়ি পার্ক করে পরাগ নেমে পড়ল। এখন আর দৌড়ানোর দম নেই তার। হাতে পায়ে সেই জোর নেই, বুকে উৎসাহ নেই। নির্ঘুম চোখ কচকচ করছে জ্বালায়। বহুদিন ভালো করে খায়নি বলে শরীরও দুর্বল। সেই অনবদ্য ভোর, আলো ফুটছে, পাখি জমছে, ঘাস মাটির গন্ধ আসছে। একটা শর্টস পরা যুবতী মেয়ে কাছ ঘেঁষে দৌড়ে বেরিয়ে গেল। দীঘল সতেজ চেহারা, লম্বা বিনুনি দুলছে পিঠের উপর। ওই মেয়েটাকে আমি ধরে ফেলতে পারবো কি? একটু ইতস্তত করলো সে। তারপর দুর্বল পায়ে হঠাৎ ছুটতে শুরু করলো। হাঁটু ভেঙে এলো কয়েক কদম যেতে না যেতেই। বুক ব্যথিয়ে উঠল। দম আটকে আসতে লাগলো গলায়। মাথা টলমলো। চোখের দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে এলো। তবু পরাগ ধপধপ করে পা ফেলে নিতান্ত সদ্য হাঁটতে শেখা শিশুর মতো দৌড়তে থাকলো। কিংবা সেটা আদৌ দৌড় নয়, দৌড়ের ক্যারিকেচার। মানুষ ছোটে কোনো লক্ষ্যের পেছনে। আজ সকালে পরাগ ছুটছে দামাল দক্ষ দৌড়বাজ ওই মেয়েটার সঙ্গে পাল্লা টানতে। এর কোনো মানেই হয় না। কিছুতেই পরাগ ওকে ধরতে পারবে না। ইতিমধ্যেই ও ১০০ গজ এগিয়ে গেছে এবং পার্কের ঘনায়মান কুয়াশা ওকে গ্রাস করে নিচ্ছে। সামনেই একটা বাঁক, মেয়েটা অদৃশ্য হয়ে যাবে। প্রাণপণে পরাগ ছুটতে লাগলো। মেয়েটা বাঁকের মুখে মিলিয়ে গেল। কিন্তু পরাগ জানে বাঁকের পর একটা সোজা স্ট্রিপ আছে। বাঁক ঘুরলেই মেয়েটাকে আবার দেখতে পাবে পরাগ। কে যেন চেঁচিয়ে উঠল, হেল্প! ও গড! কে? পরাগ থমকে দাঁড়ালো। সে নিজেই কি? না, এ তো মেয়ের গলা। বিভ্রান্ত পরাগ ছুটে বাঁকটা অতিক্রম করল। না,
সোজা স্ট্রিপটায় মেয়েটা নেই। কোথায় গেল তবে? তার উদ্ভ্রান্ত মাথা কিছুক্ষণ কাজ করল না, তারপর করল। কাছেই ইস্ট হারলেম। কৃষ্ণাঙ্গ কিছু পাজি লোক সেন্ট্রাল পার্কটাকে তাদের কবজায় রেখেছে অনেক দিন। মাঝে মাঝে ঘটনা ঘটে। পরাগ রাস্তা ছেড়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঘাসের ওপর নেমে গেল। নিউ ইয়র্কাররা এখন এসব ঘটনা চোখ বুজে এড়িয়ে যায়। যা হচ্ছে হোক, চুরি, ছিনতাই, ধর্ষণ, যা কিছু হোক, নিউ ইয়র্কের লোকেরা গা করবে না। আপনি বাঁচলে খুড়োর নাম। মস্ত স্ট্রবেরির একটা ঝোপের পিছনে 4 জন কালো যুবক ধরেছে মেয়েটাকে। গায়ের কামিজ উড়ে গেছে, শর্টস ধরে টানছে 2 জন, আর 2 জন পিছন থেকে ধরে মুখ চেপে রেখেছে মেয়েটার। স্টপ, স্টপ, ইউ রাস্কেলস! বলে পরাগ দৌড়ে গিয়ে প্রথমে যে যুবকটিকে পেল তাকেই একখানা লাথি কষালো, দ্বিতীয় জনকে একখানা ঘুষি। এত আচমকা অপ্রত্যাশিত হামলায় 4 জনই ভীষণ অবাক হয়ে গেল। লাথি বা ঘুষিতে তাদের কিছুই হয়নি, কিন্তু বিস্ময় হয়েছে। মেয়েটাকে ছেড়ে তারা 4 জনই ফিরে দাঁড়ালো পরাগের দিকে। স্কাউন্ড্রেলস! বলে 4 জনের দিকে নিজেকে নিক্ষেপ করে পরাগ। একরকম আত্মহত্যাই বলতে গেলে। মরতে তো হতোই পরাগকে, এভাবেই না হয় মরল। আশ্চর্যের বিষয়, ছেলেগুলো নয়, পরাগই আগে মারল। তার ঘুষিটা আটকানোর কোনো চেষ্টাই করল না অগ্রগামী প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা ছেলেটি। হারলেমের রাস্তায় রাস্তায় তারা নিত্য মারপিট করে, খুন খারাপি করে, চুরি, ছিনতাই। সাবওয়েতে নিত্য যাত্রীরা তাদের ভয়ে তটস্থ। সুতরাং পরাগের ঘুষি আটকানোর চেষ্টা করাটাই তার কাছে হাস্যকর। ছেলেটা প্যান্টের 2 পকেটে হাত ভরে রেখেছিল, হাত বের করল না, শুধু পা তুলে পরাগের পাঁজরায় একটি লাথি মারল। মরাত করে একটা শব্দ হয়ে থাকবে। পরাগ প্রায় শূন্যে উঠে ছিটকে গেল অনেকটা দূর। ঘাসের ওপর পড়ে ঝিম হয়ে গেল কয়েক সেকেন্ড। না, আহত হওয়া তার চলবে না, তাকে মরতে হবে। হামাগুড়ি দিয়ে ফের উঠে দাঁড়ালো পরাগ এবং আবার নিক্ষেপ করল নিজেকে। এ লড়াই জেতার লড়াই নয়, হারার লড়াইও নয়, এ হলো তার মরার লড়াই। তার একটা ঘুষি হাওয়া কেটে বেরিয়ে গেল বটে, কিন্তু দ্বিতীয়টা লাগলো। কোথায় লাগলো, কার লাগলো, তা বুঝতে পারল না পরাগ। তার দরকারও নেই। এই খুনিয়াদের খেপিয়ে দেওয়াটাই তার একমাত্র কাজ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তার প্রত্যেকটা ঘুষিই লাগতে লাগলো। আর 3টে লাথিও বৃথা গেল না। তারপর আর হিসেব করল না পরাগ। না, সে শুধু মারছেই না, মার খাচ্ছেও। তার দুর্বল শরীরের উপর বয়ে যাচ্ছে মারের ঝড় 4 দিক থেকে। কিন্তু কিছু তেমন টের পাচ্ছে না সে। এই শরীর যেন তার নয়। দাঁত, নাক, কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু এ রক্ত যেন অন্য কারো। কে যেন প্রাণপণে চেঁচাচ্ছে, হেল্প, হো গড হেল্প, দিস ইজ মার্ডার। কার গলা? সেই মেয়েটা এখনো পালায়নি? কি বোকা! পরাগের হাত পা সব অসাড় হয়ে আসছে, মুছে যাচ্ছে চোখের আলো, মাথা ঝিমঝিম। সে কি ঘুমোবে? খুব টানা, শান্ত, নিরুদ্বেগ ঘুম, গা ভরা ঘুম, মাথা ভরা ঘুম। কত কাল ঘুমোয়নি পরাগ। সে শুয়ে পড়ল, চোখ বুজল, খুব বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শিয়রের কাছে মা বসে আছে বুঝি। মা, আমার আবার শিশু হয়ে যেতে ইচ্ছে করে। একটুখানি একটা বাচ্চা, তোমার কোলে শুয়ে আছি। কেমন মা? কেন বড় হলুম বলো তো? বড় হয়েই তো সব গুলিয়ে গেল মা। কি যে হলো! ঘুমো পরাগ, শান্ত হয়ে ঘুমো। যাই মা, যাই, ঘুমের দেশে যাই। আলো নেই, অন্ধকার নেই, কিছুই নেই। মরবার পর কি ওরকম? কিছু নেই, কেউ নেই। মরা মানে কি না হয়ে যাওয়া? হ্যাঁ বাবা। বেশ মা, তাই ভালো। না হয় যাওয়াই খুব ভালো। ডলার নেই, চাকরি নেই, গাড়ি নেই, ওপরে ওঠা নেই, নিচে নামা নেই, তাই না মা? হ্যাঁ, তাই। বেশ মা, এরকমই ভালো। না হয়ে যেতেই তো চাই। একদম না। মা। কি বাবা? ও মেয়েটা বোধহয় চোর। কোন মেয়েটা? তোর বাড়িতে যে শুয়ে আছে? দূর বোকা, কি নেবে তোর? নিক না, তোর আর কিছুই দরকার হবে না, শুধুই ঘুমিয়ে থাকবি। হ্যাঁ, তাও তো বটে।
মেয়েটা চেঁচাচ্ছিল, পালাতে পারত, কিন্তু চূড়ান্ত অপমান এবং সম্ভাব্য মৃত্যুর হাত থেকে যে রোগা বিদেশি লোকটা তাকে বাঁচিয়েছে, তাকে এভাবে ফেলে সে পালাতে চাইল না। চেঁচাতে লাগলো, ইটস আ মার্ডার, হেল্প! হারলেম চষা 4 জন কৃষ্ণাঙ্গ যুবকও বড় ঘাবড়ে গেছে। এ তাদের এলাকা। এখানে কখনো কোনো বীরপুরুষ তাদের সঙ্গে টাঁফও করেনি। এই লোকটার হঠাৎ হলো কি? কোত্থেকে এসে জুটল? এ কি মেয়েটার বয়ফ্রেন্ড? কিন্তু বয়ফ্রেন্ডরাও তো এরকম সাহস দেখায় না আজকাল। 4 জনের একজনের একটা দাঁত নড়ে রক্ত পড়ছে। একজনের চোখের কোল ফুলে গেছে। বাকি 2 জন দৃশ্যত অক্ষত হলেও তারা দুজনেই পরাগের লাথি বা ঘুষি খেয়েছে। মাত্রা বড় কথা নয়। একজন রোগা দুর্বল লোক তাদের মতো অভ্যস্ত গুন্ডাকে আর কি বা করতে পারে? কিন্তু গার্ডস! একটা ছেলে মেয়েটার দিকে ফিরে বলল, ইউ শাট আপ, উই আর নট গোয়িং টু ডু এনিথিং টু ইউ। ইউ কুড হ্যাভ টোল্ড আস দ্যাট ইউ গট আ বয়ফ্রেন্ড কামিং অ্যালং। মেয়েটা ঝামড়ে উঠল, নট আ বয়ফ্রেন্ড, হি ইজ আ স্ট্রেঞ্জার। নাও উড ইউ স্ক্র্যাম? ইয়া সিস্টার। বিস্মিত 4 কৃষ্ণাঙ্গ যুবক ভূপতিত নিথর পরাগের দিকে একবার তাকিয়ে চটপট অদৃশ্য হয়ে গেল। মেয়েটা তার ছেঁড়া কামিজ গায়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পরাগের পাশে। ও ডিয়ার, টুক আ লট অফ বিটিংস, মে বি ডেড, ও গড। একে একে লোকজন জুটল, তারপর পুলিশ, তারপর অ্যাম্বুলেন্স। পাঁজরের 4টে হাড় ভাঙা, নাক থ্যাবড়ানো, চোয়ালের ডিসলোকেশন এবং প্রচুর রক্তক্ষরণ ছাড়াও গভীর অবসাদ ও স্নায়ু বৈকল্য পরাগকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়েছিল। 24 ঘন্টা তাকে ঘুম পাড়িয়ে রাখা হলো। নাকে নল, শরীরে ড্রিপের ছুঁচ। সেদিনকার সান্ধ্য দৈনিকে ছোট করে খবরটা বেরোলো বিভিন্ন কাগজে। ইন্ডিয়ান সেভস আ গার্ল, ভায়োলেন্স ইন সেন্ট্রাল পার্ক। নিউ ইয়র্ক টাইমস এবং নিউ জার্সি আর পেনসিলভানিয়ার অনেক স্থানীয় কাগজে খবরটা বেরোলে অনেক বাঙালির চোখে পড়ল। তারপর একে ওকে ফোন করে খবরটা চাউর করে দিল। পরাগ, সেই টোটালি ফ্রাস্ট্রেটেড লোকটা, হিরো হয়ে যাচ্ছে নাকি? কি ব্যাপার? নিউ ইয়র্কের হাসপাতালে অনেকেই দেখতে গেল তাকে। পরাগ তখনও গভীরভাবে আচ্ছন্ন, প্রাণ সংশয়। দেখা হলো না, তবে পরাগ ছোটখাটো খবর হয়ে উঠল। পরাগের সত্যিকারের জ্ঞান ফিরল 3 দিন বাদে। বিকেলে শরীর অসাড়, মাথায় পাহাড়ের ভার। এক অতলান্ত ক্লান্তি এবং শক্তিহীনতায় সে জড়বস্তুর মতো হয়ে আছে। মাথা বড় শূন্য। সে নিজের নামটা পর্যন্ত মনে করতে পারছে না। 5ম দিনে সে একটু হেলান দিয়ে বসতে পারল। বুকের খাঁচা প্লাস্টারে মোড়া। শরীরের সর্বত্র ব্যথা আর ব্যথা। ব্যথার যেন শেষ নেই। ঘরে কিছু ফুলের বুকে সাজানো, তার মধ্যে একগুচ্ছ ভায়োলেট, যার দাম অনেক। ডাক্তার এলো, পুলিশ এলো, বিকেলে এলো একটি মেয়ে। হাই, আই এম স্টেলা। মাথা এখনো কাজ করছে না। মেয়েটাকে সে চিনতে পারল না। মেয়েটা একটা কেক এনেছে আর একগুচ্ছা টাটকা ফুল। কেকটা তার হাতে দিয়ে বলে, আই বেকড ইট ফর ইউ, ডু ইউ রিমেম্বার মি? আই ওয়াজ দ্য গার্ল ইউ সেভড। পরাগ মাথা নাড়ল। আমি কিছু করিনি খুকি, তোমাকে বাঁচানোর জন্য নয়। আমি এক নিরন্তর একঘেয়েমির ঘেরাটোপ ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম। আমি অর্থহীন এক বেঁচে থাকার হাত থেকে পরিত্রাণ চেয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম এক অভিনব আত্মহত্যা ঘটাতে। আত্মহত্যা এক কাপুরুষোচিত কাজ। সেটা কি করে বীরত্ব হয়ে গেল দেখো। অবশ্য এসব কথা সে মুখে উচ্চারণ করল না। সে শুধু মাথা নেড়ে মৃদু হেসে বলল, ইট ওয়াজ নাথিং। মেয়েটি দেখতে কেমন তা বুঝতে পারে না পরাগ। অ্যাথলিটের মতো সুন্দর সতেজ শরীর, বেশ লম্বাও, তবে মুখখানা কিন্তু রুক্ষ। মেয়েটা লম্বা চুল রাখে। সোনালি আর সাদা স্ট্রাইপের একখানা শার্ট আর জিন্স ওকে খুবই তরুণী দেখাচ্ছে। বয়স হয়তো মেরে কেটে 19-20। ব্যাগ থেকে কয়েকটা খবরের কাগজের কাটিং বের করে তাকে দেখালো স্টেলা। ইউ আর নাও এ সেলিব্রিটি। কাটিংগুলো দেখলো পরাগ। 2-একটা কাগজে তার ছবিও দিয়েছে, হয়তো লাইসেন্স থেকে ফটো কপি করে নেয়া। মেয়েটি বলল, চ্যানেল 4-এ তার ফটো দেখানো হয়েছে পরশুদিন। তারা পরাগের একটা ইন্টারভিউও নেবে। এসব কি হচ্ছে বুঝতে পারে না। তার ভারী ক্লান্ত লাগে। জীবনের অর্থ কি একরকম ফুরিয়ে যায়নি তার কাছে? হাসপাতালে তাকে এখন প্রচুর পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে। গাদা গাদা বলকারক ওষুধ আর ইঞ্জেকশন চলছে। তবু ভরপেটেও মেয়েটির নিজের হাতে
তৈরি করা কেকটি চমৎকার লাগে পরাগের। ওহ, ইটস নাইস, ভেরি টেস্টফুল বলায় মেয়েটি লজ্জায় খুশিতে ডগমগ করে ওঠে। এরকম পরিস্থিতিতে পরাগের নিজের দেশে যদি কোনো মেয়ের সঙ্গে পরিচয় হতো, তাহলে অবধারিত হয়ে উঠত একটা রোমান্টিক সম্পর্ক বা প্রেম। কিন্তু এখানে তা হয় না। এখানে যা হয় সেটা হলো সেক্স। এই মেয়েটি এক্ষুনি পরাগের সঙ্গে বিছানায় যেতে হয়তো রাজি হয়ে যাবে, আর সেটাই ওদের কাছে প্রেম। মার্কিন প্রেমের মধ্য দিয়ে রওয়া সওয়া বড় একটা নেই, আছে কামের তাড়া। সেজন্যই পরাগ পরিপরি করেও শেষ অবধি কোনো মার্কিন মেয়ের প্রেমে নিজেকে জলাঞ্জলি দিতে পারেনি। সে স্নিগ্ধ চোখে মেয়েটির দিকে চেয়ে বলে, ইউ আর আ নাইস গার্ল। ইউ আর আ নাইস জেন্টলম্যান। মাই ড্যাড অ্যান্ড সিস্টার মে কাম টু সি ইউ। মেয়েটি চলে গেলে পরাগ চোখ বুজে একটা গভীর শ্বাস ছাড়ল। অনেকদিন বাদে তার মনটা কিছু হালকা লাগছে। বাঙালিদের সঙ্গে সম্পর্ক ছিল না পরাগের। পুরনো বন্ধুরা এড়িয়ে চলত, একজন দুজন করে তারা এবার এসে দেখা করে গেল। এর মধ্যেই চ্যানেল 4 তার ইন্টারভিউ নিয়ে গেল। স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করেছিল তারা দুজন, পরাগ আর অনিরুদ্ধ। ভীষণ বন্ধুত্ব ছিল তখন। অনিরুদ্ধ এখন বিরাট চাকরি করে বোস্টনে। সে এসে বলল, তোর সম্পর্কে একটা অপপ্রচার শুনেছি। বোধহয় সেটা ওই মিটমিটে শয়তানটার কাজ। কি নাম যেন? তোতন না? পরাগ হতাশায় হাত নেড়ে বলে, ওসব কথা থাক অনিরুদ্ধ, পাস্ট ইজ পাস্ট। তোর কত ক্ষতি হয়ে গেল রে পরাগ। একটা কথা ফ্র্যাঙ্কলি বলবি, শর্মিষ্ঠা কেমন ছিল? রিয়েল ব্যাড? হো, নামটা নিস না আমার সামনে, আমার প্রেশার বেড়ে যায়। এত রাগ? পরাগ মাথা নাড়ল। না, রাগ নয়। রাগ আগে হতো, আজকাল উল্টোটা হয়, নিজের উপর ঘেন্না আসতে থাকে। যাকে চ্যানেল 4 তোর ইন্টারভিউটা কিন্তু দারুণ হয়েছে। অল্প অল্প দাড়ি আর মাথার ব্যান্ডেজ থাকায় বেশ যীশু খ্রিস্টের মতো দেখাচ্ছিল তোকে। নন্দিতা তো বলেই ফেললো, এই ইন্টারভিউ দেখে অনেক মেয়ে পরাগদার প্রেমে পড়ে যাবে। বলেছিসও বেশ। সেদিন সব বাঙালি বাড়িতে চ্যানেল 4ই খোলা ছিল। খুব কথা হচ্ছে তোকে নিয়ে। এটা হট সাবজেক্ট। দিন 15 বাদে ভাঙচুর মেরামতের পর খানিকটা খুঁড়িয়ে এবং খানিকটা হাঁপিয়ে একটা লিমুজিনে চেপে বাড়ি ফিরে এলো পরাগ। অফিস থেকে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হয়েছে। তার দুজন কলিগ দেখাও করেছিল তার সঙ্গে। বাড়িতে ফেরার পর বিগ বস টেলিফোন করে তার দ্রুত আরোগ্য কামনা করলেন এবং অভিনন্দন জানালেন। মাসে $100 একটা রেইজও পেয়ে গেছে সে। অনন্যা বৌদি সাফার্ন থেকে এবং সুচেতা বৌদি জার্সি সিটি থেকে ফোন করে জানতে চাইলেন তারা কয়েকদিনের জন্য এসে ঘরদোর সামলাবেন কিনা। পরাগ বলল, এখনো পারছি, কোনো অসুবিধে নেই। সবচেয়ে বড় কথা, তার ঘুম হচ্ছে, ঘুমের ওষুধ ছাড়াই, এবং সে আর আপন মনে কথা বলে উঠছে না। ফাঁকা বাড়িতে যে একটা গা ছমছমে ভাব ছিল সেটা কর্পূরের মতো উবে গেছে। 20 দিনের মাথায় নিজেই গাড়ি চালিয়ে অফিসে যাওয়া শুরু করলো পরাগ। পরপর 2টো উইকেন্ডে পুরনো চেনা জানা বাঙালির বাড়িতে তার নেমন্তন্ন হলো। বিশেষ করে অনন্যা বৌদির নেমন্তন্নটা হলো সাংঘাতিক ভালো। খাওয়ার পর বৌদি আর অশোকদা বসলেন তাকে নিয়ে। অশোকদা জিজ্ঞেস করলেন, শর্মিষ্ঠা কি তোমাকে ডিভোর্স দিচ্ছে? পরাগ মাথা নেড়ে বলল, না। আলটিমেটলি দেবে নাকি তোমাদের রিইউনিয়ন হবে? হলে অবশ্য সবচেয়ে খুশির খবর হবে সেটা। কোনো সম্ভাবনা নেই অশোকদা। হ্যাঁ, আমরা যা শুনেছি ইট ওয়াজ টু মাচ। তাহলে ডিভোর্স দিচ্ছে না কেন? কোনো সেটেলমেন্ট হয়নি? পরাগ মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। তারপর মনটা শক্ত করে মুখ তুলল। মৃদু স্বরে বলল, আমি ওকে $30,000 দিয়েছিলাম ডিভোর্স সেটেলমেন্টের জন্য। সেই টাকাটা ওর অ্যাকাউন্টে এখনো আমেরিকান এক্সপ্রেসে জমা আছে। কলকাতার ফ্ল্যাট ওর নামে ট্রান্সফার করে দিয়েছিলাম। তাও দেয়নি? না। ও মার্কিন কোর্টে ডিভোর্সের মামলা করতে চেয়েছিল। তাতেও অবশ্য আরো বেশি পেয়ে যেত। আমি অনুরোধ করেছিলাম মামলাটা দেশে গিয়ে করতে। তাই বা কেন? অনলি টু কিপ দ্য ডিভোর্স সেটেলমেন্ট ডাউন। না অশোকদা, তা নয়। প্রথমত মা ডিভোর্সটা চায়নি। দ্বিতীয় কথা, আমার ভয় ছিল শর্মিষ্ঠা আর তোতনের ব্যাপারটা কোর্টে উঠবে। সে তো এমনিতেই চাউর হয়ে গিয়েছিল। কি জানি কেন আমার খুব লজ্জা করত। শর্মিষ্ঠাকে তোতন বিয়ে করছে তাহলে? কিন্তু তার আগে তো ওর ডিভোর্স দরকার। হ্যাঁ, ও $2.5 লাখ চেয়ে পাঠিয়েছে। তোতনের হাত দিয়ে চেক পাঠিয়ে দিয়েছি। এবার ডিভোর্স দেওয়ার কথা,
কিন্তু এইসব কথা কেন অশোকদা? এমন চমৎকার লাঞ্চের পরে এসব বিস্বাদ কথা কেন? কারণ আছে। অনন্যা বৌদি সুপুরি কাটছিলেন। এখানে ডলারে 4-5টার বেশি পাতা পান পাওয়া যায় না। তবু অনন্যা বৌদি পানের অভ্যাস ছাড়েননি। কার্পেটে বসে অনেকক্ষণ পরাগের দিকে একদৃষ্টে চেয়েছিলেন একটু আগে। এবার বললেন, দাড়িটা কি রাখবে ভেবেছ? পরাগ তার মাসখানেকের দাড়িতে একটু হাত বুলিয়ে বলে, থাক, কাটতে ইচ্ছে করছে না। বেশ দেখায় কিন্তু তোমাকে দাড়ি রাখলে। রাখো, কেটো না। আর শোনো, লাঞ্চের প্রশংসা করলেই রেহাই পাচ্ছ না। আজ ডিনারও আছে। না না, আমি যাব। পাগল নাকি? কাল সারাদিন বেড়ানোর প্রোগ্রাম, সন্ধেবেলা ডিনার খেয়ে কাল যাবে। মোটে তো ঘন্টাখানেকের রাস্তা। একটা কিছু ষড়যন্ত্র আছে নাকি? আছে। পরাগ উদাস গলায় বলে, পাত্রী? হ্যাঁ, ওরকম লক্ষ্মী ছাড়া হয়ে থাকবে কেন? স্বামী হিসেবে আমার কোনো ভালো রেকর্ড নেই বৌদি, খুবই খারাপ। শর্মিষ্ঠা আমার হাতে মার খেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে বলতো আমি ইম্পর্টেন্টও। শোনো বাপু, এসবই আমার জানা। মান্তু মাসিমা যতদিন ছিল ততদিন তোমার হাতে রাশ ছিল না। মান্তু মাসি ছিল ভীষণ পজিটিভ টাইপ। অশান্তি যে হবে তা আমরা আগেই জানতাম। তোমার দাদাকে জিজ্ঞেস করো, তোমার বিয়ের আগেই আমরা এই নিয়ে আলোচনা করতাম। অশোকদা বললেন, শি ইজ রাইট, কিছু মনে করো না। মান্তু মাসি ওয়াজ ইউর স্টাম্বলিং ব্লক। অবশ্য দোষ দেই না, একটা মাত্র সন্তান আঁকড়ে ধরেছিলেন তো, ওর সাইকোলজিটা আমরা বুঝি। এনিওয়ে, শর্মিষ্ঠা আর তো ওতনও কাজটা ভালো করেনি। পরাগের মুখে সাদাটে ভাব দেখে অনন্যা বৌদি স্বামীকে বললেন, ড্রপ ইট, ওসব আর না ঘাটাই ভালো, যা হওয়ার হয়েছে। তা বলে তো আর একটা ছেলের জীবন নষ্ট করে দেয়া যায় না। পরাগ ম্লান হেসে বলে, নষ্ট? নষ্ট, ভ্রষ্ট, জরাগ্রস্ত কিছুই হতে আর বাকি নেই বৌদি। আই এম এ গনার, আ কমপ্লিট রেক অফ আ ম্যান। মোটেই না। তাই যদি হতো তাহলে সেন্ট্রাল পার্কের ঘটনা নিয়ে এত তুলকালাম বাঁধাতে পারতে না। চ্যানেল 4-এর প্রোগ্রামটা কি দারুণ হয়েছে। পরাগকে কিছুই তেমন স্পর্শ করে না। ভারী উদাস লাগে। ওরা এই ঘটনার কত ভুল ব্যাখ্যা করছে। তার চেয়ে বড় কথা হলো হাওয়া ঘুরছে। এতদিন পরাগ ছিল ভিলেন, এখন ধীরে ধীরে কি ভিলেন হয়ে উঠবে তোতন? কিন্তু তাতে আর কি লাভ পরাগের? সে তো আর এই খেলায় ফিরবে না। অনন্যা বৌদি আর অশোকদাকে খানিকটা নিরাশ করেই ফিরে আসতে হলো পরাগকে। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস হৃদয় বৃত্তান্ত এর 2য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো খুব শীঘ্রই আমরা আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে তা চেপে রাখুন, যাতে পরবর্তী পর্ব আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।